এদিকে মানুষ ছিল না এই মিলিটারি অফিসাররা, এই সব কটা জানোয়ার। দোষটা বিএনপির। আমরা কি বিএনপি ছিলাম না? এখন ঘুরে যাচ্ছি, কারণ এই তো আচরণবিধি ঠিক নাই তো। এটা শহীদ জিয়ার বিএনপি না। না, গৃহযুদ্ধ দিকে যাওয়ার অবকাশ নাই, এই শক্তি সামর্থ্য কোনো দলের নাই। আছে আওয়ামী লীগের, ভারতের। আমরা এটাকে প্রশ্রয় দিব না। এখন শোনা যায় যে এই ভারতের সন্ত্রাসীরা বাংলাদেশে প্রবেশ করছে। নির্বাচনের দিন দেখেন, জামাত কিন্তু একটু বদনাম আছে, মারমুখী এবং ট্রেন জ্ঞানী। বিএনপি 16 বছরে কিন্তু ছাত্র দলকে সেভাবে ট্রেন করতে পারে নাই, নতুন রক্তের ছাত্রদের আনতে পারে নাই, একটু পিছিয়ে ছিল। এই জন্যই সকল ইউনিভার্সিটিতে তাদের একটু সমস্যা হয়েছে। আর চরিত্রের প্যাটার্ন তো ভিন্ন, দুইটার প্যাটার্ন ভিন্ন। জামাত মনে করে বা শিবির মনে করে দেশের জন্য কাজ করতেছি নিবেদিত হয়ে, মারা গেলে শহীদ। তা আমাদের চাওয়া পাওয়া কি? আমরা তো শহীদ হইতে চাই বাংলাদেশ মানে মুসলমানরা। আর আমি মনে করি না গৃহযুদ্ধ, দেখেন আমি মনে যত অনৈতিক আদেশ দেখ না কেন কেউ মানবে না। এরকম আমরাও করছি। তৃণমূলী অফিসাররা একটা শিক্ষা পাইছে যে সিনিয়রদের কথা শুনে আমরা বিপদে। এই যে সেনাবাহিনী অফিসারদেরকে ট্রাক বাসে করে নিয়ে যাওয়া হয় আইসিডিতে, ওরা কি রাগে খেপা না? কার ওকে ইচ্ছাই করছে কাজ অপকর্ম, তাকে যে করানো হয়েছে। এবং এই ক্ষোভ থেকেই কিন্তু কেউ আর চান্স নেবে না, নিজ উদ্যোগে দলের জন্য কাজ করবে না। আমরা এটাই চাই। দেখেন রাজনীতি কী করতে পারবে বিএনপি? আগে আওয়ামী লীগ তো সেনাবাহিনী ছিল, ডিজিএফআই ছিল, এখন কি আছে? সে কাজ করার সামর্থ্য আছে? না। বিএনপি আওয়ামী লীগ এক, দেখেন আওয়ামী লীগ বিএনপিকে সাপোর্ট করবে না লেখা রাখেন। এই বিএনপি মামলা করছে আওয়ামী লীগের বিরুদ্ধে, জামাত করে নাই। এবং নিরীহ আওয়ামী লীগ বাদ যায় নাই, মামলা বাণিজ্য হয়েছে। দোষটা বিএনপির। আমরা কি বিএনপি ছিলাম না? এখন ঘুরে যাচ্ছি, কারণ এই তো আচরণবিধি ঠিক নাই তো। এটা শহীদ জিয়ার বিএনপি না। আওয়ামী লীগ, হ্যাঁ ঐক্যবদ্ধ হইয়া ফেলতে হবে, আপত্তি নাই। কিন্তু আপনি যদি জামাত ভুল করে, তা ভুল করার পর ফেলতে হবে। ফেলতে যে কোনো সরকারকে ফেলা যায় এখন, কারণ আমরা বেকার তো, ডাক দিলে যাই, টাকা দিলে যাই। যখন কর্মসংস্থান চলে আসবে লোকজন যাবে না, তার ফ্যাক্টরি ফেলায় বেতন কাটা যাবে। আমাদের কর্মসংস্থান করলে আজকে এইসব অশনি সংকেত বা এই ধরনের মানে হিংস্র রাজনীতি আমাদের থাকা উচিত না। দেশকে আমরা সবাই সম্মান করব, ভালোবাসবো। এটা হাসিনা কল্পনা করতে পারে, আর এই সুযোগ নাই। বিকজ আজকে আয়নাঘর নিয়ে যে বিব্রত অবস্থায় ডিজিএফআই পড়ছে, তাদের ভাবমূর্তি রক্ষার জন্য তারা এটা সংস্কার করবে, আর কারো কথা শুনবে না। ক্ষমতায় যেই আসুক কোনো লাভ হবে না, রক্ষা করতে পারছে। সুতরাং এটা একটা ইতিহাস, আমরা এটা কলঙ্কিত ইতিহাস মনে করি আমরা। এটা বেসিক্যালি এটা তো ভাই জয়েন্ট ইন্ডাকশন সেল ছিল। সাধারণত ভিনদেশি লোক ধরা পড়লে এখানে রেখে টর্চার করতো, দীর্ঘমেয়াদের জন্য তথ্য আদান প্রদানের জন্য কাজ করতো, জিজ্ঞাসাবাদ করতো। কিন্তু এটাকে ব্যাপক হারে শুরু করে আপনার 14 সালের আগে। 14 সালের আগে দ্বিতীয় নির্বাচনের আগে, যখন তারা মুখ বন্ধ করার জন্য এবং ওই যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিল, তারপরের থেকেই। আর এরপরে খুব ম্যাসিভ আকারে শুরু করে আপনি খেয়াল করেন 16 সালে সবচেয়ে বেশি। হ্যাঁ, আরমান, ব্রিগেডিয়ার আজমি, তারপর অনেক 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 অনেক। এই আয়নাগরের মূল নিয়ন্ত্রণটা কাদের উপর ছিল? মানে কাদের স্পেসিফিক এই দায়িত্বটা কাদের ছিল? আয়নাঘরের মূল নিয়ন্ত্রণ ডিজিএফআইয়ের ভিতরে ডিজিএফআই থাকে। ওখানে খাওয়া দাওয়া কে দিত? খাওয়া দাওয়া তো পররাষ্ট্র মন্ত্রণালয় দিত, অন্য কোনো মন্ত্রণালয়, ডিজিএফআই দিত। এবং ডিজিএফআই তো আওয়ামী লীগ শেখ হাসিনার আদেশে কাজ করতো, তার বাহিনী হিসেবে কাজ করতো। সব কিছু ঘোরা যদি ধরেন, তারেক সিদ্দিকী, তার উপরে বছর শেখ হাসিনা। শেখ হাসিনার অনুমতি ছাড়া কাউকে অ্যারেস্টও করা হয় না, তাকে নেওয়া হয় না, ওখানে কাউকে ছাড়াও হয় না। আপনি যে সময়টুকু ছিলেন সেই সময় কি কোনো টর্চার আপনার উপর হয়েছিল? অবশ্যই হয়েছে ভাই। টর্চারের লেভেলটা বুঝেন না। আপনি মনে করেন গায়ে হাত দেওয়া। সবচেয়ে বড় কথা হলো, একটা সৈনিক আমার গায়ে হাত দেবে, এটা ভয়ানক জিনিস, এটা মানা যায় না। আমরা সারা জীবন সৈনিক নিয়ে যুদ্ধ করি, সৈনিক আমাদের খুব উচ্চ মর্যাদা রাখে। এই সৈনিক যেন আমার গায়ে হাত দেয়, এটাকে মানুষ ছিল না এই মিলিটারি অফিসাররা, এই সব কটা জানোয়ার।